আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা প্রাচীন মানব সভ্যতা, যে সময় থেকে মানুষ একটু সভ্য হলো, ব্যবসা বাণিজ্য করতে শিখলো, তখনকার সময় থেকে বর্তমান যে আধুনিক সভ্যতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেটা হলো পরিবহন। পরিবহন কাকে বলে? পরিবহন হচ্ছে যাত্রী এবং পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াই হচ্ছে পরিবহন। সেটা দ্রুত পরিবহনই হোক বা একটু ধীরেই হোক। পরিবহনের গুরুত্ব অপরিসীম। যবে থেকে মানুষ সভ্য হলো, তারপরে মানুষ তো গোষ্ঠীগত তো হয়েছিল, তখন থেকে কিন্তু মানুষ পরিবহন করতো মানে কি, কাঁধে করে, পিঠে করে বা কয়েকজনে মিলে একটা বস্তুকে অন্য জায়গায় নিয়ে যেতই প্রয়োজনে। কিন্তু মানুষের জীবনে পরিবহন একটা অন্য মাত্রা পেল তখন, যখন মানুষ চাকার আবিষ্কার করলো। এই চাকার আবিষ্কার যখন হলো, তখন কিন্তু পরিবহনের পুরো নতুন একটা দিক উন্মোচিত হয়ে গেল এবং খুব দ্রুত মানুষের জীবন এগিয়ে গেল। মানব সভ্যতা এক ধাক্কায় অনেকটা এগিয়ে গেল। পরিবহনের গুরুত্ব কি না? পরিবহনের গুরুত্ব কিন্তু বহুমুখী গুরুত্ব, অর্থাৎ শিল্পজাত পণ্যকে কারখানা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, অর্থাৎ বাজারে নিয়ে যাওয়া, যেমন পরিবহনের গুরুত্ব আছে, তেমনি শিল্পজাত পণ্য তো তৈরি হবে পরে। আগে তো শিল্পটায় কিছু কাঁচামাল দরকার, সেই কাঁচামাল উৎপাদক কেন্দ্র থেকে শিল্প কেন্দ্রে নিয়ে আসা, সেক্ষেত্রে পরিবহনের অপরিসীম গুরুত্ব আছে। সেই কাঁচামাল খনিজ কাঁচামাল হতে পারে, কৃষিজ কাঁচামাল হতে পারে। তাই এদেরকে অর্থাৎ শিল্পের প্রয়োজনীয় নানান প্রকার জিনিসকে অন্য জায়গা থেকে শিল্পকেন্দ্রে নিয়ে আসাতে পরিবহনের অসীম গুরুত্ব। তার মানে শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবহনের গুরুত্ব অপরিসীম। আবার তাহলে যেসব জিনিসপত্রগুলো তৈরি হলো, অর্থাৎ শিল্পজাত পণ্য, সেগুলোকে তো বিক্রি করতে হবে। সেগুলো বিক্রি করার জন্য দরকার হচ্ছে মার্কেট, মানে বাজার। তাহলে শিল্প কেন্দ্র থেকে সেই জিনিসগুলোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য দ্রুত ভালো পরিবহন ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন। এবার সামরিক প্রয়োজন, অর্থাৎ দেশের সুরক্ষার জন্য দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়, প্রত্যন্ত এলাকায় ভালো পরিবহন ব্যবস্থা গড়ে তোলার দিকে সব দেশের সরকারই মূলত নজর দেয়। তো সেই রাস্তাঘাট ভালো তৈরি হলে তাহলে সহজেই সেখান দিয়ে বিভিন্ন যানবাহন যাবে। তো সেই কারণে এই সৈন্যবাহিনীকে দেশের প্রত্যন্ত অঞ্চল, সীমান্তবর্তী অঞ্চলে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও কিন্তু পরিবহনের অসম্ভব গুরুত্ব রয়েছে। অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরিবহন ভালো কাজে লাগে, অবশ্যই দরকার ভালো পরিবহন ব্যবস্থা। এবারে বর্তমান যুগে যে যোগাযোগ ব্যবস্থাটা অন্যরকম হয়েছে, তো পরিবহন এবং যোগাযোগের ব্যাপারে, যোগাযোগটা কিন্তু অন্যরকম। এখন ইলেকট্রনিক মাধ্যমটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো ইমেল, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, এই সাহায্যে মুহূর্তেই যোগাযোগ করা যায় যেমন, কিন্তু কোনো হার্ড কপি, অর্থাৎ কোনো বস্তুকে সশরীরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু পরিবহনের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যাতে একটা জিনিস ধরা যায় কেউ কারোর জন্য বড় জিনিস উপহার হিসেবে কিনেছে, সেটাকে পাঠাবে কি করে? সেটাকে তাকে কুরিয়ারের মাধ্যমে বা ডাকের মাধ্যমেই পাঠাতে হবে। ডাক বিভাগ বা কুরিয়ার বিভাগ কী করবে? সেই জিনিসটাকে কোনো যানবাহনের মাধ্যমে পরিবহন করেই যে ব্যক্তির কাছে পাঠানো হচ্ছে তার কাছেই তো নিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে পরিবহন খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেশে বিপর্যয় আসে। এই বিপর্যয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো সাম্প্রতিককালে, যেমন আমফানেতে পশ্চিমবঙ্গের অসম্ভব ক্ষতি হয়েছে। তো এইসব এলাকায়, দুর্গত এলাকায় পৌঁছতে গিয়ে এটা হচ্ছে দ্রুতগতির যানবাহন লেগেছে, ভালো রাস্তা লেগেছে, তার মাধ্যমেই দুর্গত এলাকায় পৌঁছানো গেছে। তাহলে পরিবহন আর্থের ত্রাণেতে পরিবহন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধরা যাক কোনো জায়গায় খুব খাদ্যের ঘাটতি ঘটেছে, অর্থাৎ সেখানে যে ভালো চাষাবাদ হয়নি, কৃষি খরা হয়েছে, তা সেই সব এলাকায় খাদ্য সামগ্রী, কোনো উদ্বৃত্ত এলাকা, মানে যেখানে ভালো ফসল হয়েছে, এইসব জায়গা থেকে
খাবার দাবার পৌঁছে দেওয়া, ফসল পৌঁছে শস্য পৌঁছে দেওয়া, মানুষের খাবার দাবার দেওয়া বেঁচে থাকার জন্য, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই পণ্যকে পরিবহন করেই সেখানে নিয়ে যেতে হবে। অর্থাৎ পরিবহন সর্বব্যাপী, মানে সব দিকেই পরিবহনের একটা বিরাট প্রভাব রয়েছে। সেটা সামাজিক ক্ষেত্রে হোক, মানে অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সব দিকেই। তারপরে দৈনন্দিন মানুষ অফিস যায়, ব্যবসা করতে যায়, এটা কীভাবে যায়? সেখানেও কিন্তু গণপরিবহন ব্যবস্থা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ মানুষ স্কুল, কলেজ, বিদ্যালয়ে যে যাবে, সেটা তো ওই কোনো না কোনো পরিবহন ব্যবস্থার মাধ্যমেই তাকে যেতে হবে। সে বাস হোক, ট্যাক্সি হোক, অটোরিক্সা হোক, টোটো হোক, শুধু রিক্সা হোক, সেক্ষেত্রেও কিন্তু পরিবহন একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এবার আমরা পরিবহনের মাধ্যমগুলো জেনে নেব। বর্তমানকালে পরিবহনের মাধ্যমে অসম্ভব বিবর্তন ঘটেছে। প্রাচীনকালে কী ছিল? প্রথমে পরিবহনের মাধ্যমটা কী হলো, যখন চাকার আবিষ্কার হলো, তখন প্রথমে মানুষের টানা গাড়ি এসেছিল। মানুষই কিন্তু প্রথমে এমন একটা গাড়ি তৈরি করলো যেটা হয়তো দুটো চাকা, তোমরা এখনও দেখে থাকবে ঠেলা গাড়ি যেগুলোকে বলা হয়, ওইরকম ধরনের কোনো গাড়ি তৈরি হলো। সেগুলো মানুষই হয় ঠেলতো নয় টানতো। এরপরে মানুষ যখন আস্তে আস্তে একটু চালাক হয়ে গেল, তখন আবার যেসব প্রাণীগুলোর শক্তি বেশি, যেমন ঘোড়া, হাতি, কখনো কখনো হয়তো গাধাকেও কাজে লাগানো হয়েছে, তো এদেরকে দিয়ে কিন্তু গাড়ি টানানো হতো। গরু, তা আমরা তো গরুর গাড়ি মানে কিছুদিন আগে পর্যন্ত অনেক জায়গায় দেখেছি, এখনও গ্রামাঞ্চলে গরুর গাড়ি দেখতে পাবে। ঘোড়ায় টানা গাড়ি, কলকাতাতে এখনও ঘোড়ায় টানা যাত্রীবাহী গাড়ি আছে, একা গাড়ি। তাহলে ঘোড়া, হাতি, গরুতে বা বলদে টানা যে গাড়িগুলো, এইভাবে তখন তৈরি হলো। পরবর্তীকালে যখন জেমস ওয়াট স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন, শিল্প বিপ্লব হলো, তখন এক ধাক্কায় একটা নতুন দিগন্ত পরিবহনে উন্মোচিত হলো। তখন কিন্তু বাষ্পের সাহায্যে পরিবহন শুরু হয়ে গেল, বাষ্প ইঞ্জিন। তো পরবর্তীকালে আরও উন্নত হলো খনিজ তেলের সাহায্যে, অর্থাৎ পেট্রোলিয়াম থেকে এক্সট্রাক্ট করা যে পেট্রোল, ডিজেল, এসবের সাহায্যে যানবাহন চালানো শুরু হলো। অত অটোমোবাইল শিল্প এসে গেল, অত মোটর গাড়ি। এই মোটর গাড়ির সাহায্যে পরিবহন চলল। তো পরিবহন মোটর গাড়ির সঙ্গে সঙ্গে আবার বৈদ্যুতিক যানবাহনও এসে গেল। অর্থাৎ ইলেকট্রিক, মানে আগে ছিল কয়লা ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন, তারপরে হলো বৈদ্যুতিক ইঞ্জিন, তারপরে তো ডিজেল চালিত ইঞ্জিন সঙ্গে সঙ্গেই এসে গেল। তো এইভাবে পরিবহনের বিশাল পরিবর্তন ঘটেছে। বর্তমানে অটোরিক্সা যেমন ছিল, অটোরিক্সার সঙ্গে সঙ্গে দেখা গেল কি হচ্ছে, টোটো এসে গেল ব্যাটারি চালিত, যেটা পরিবেশ বান্ধব। এইভাবে নানান ধরনের নানান ধরনের পরিবহনের পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ যানবাহনের যে মাধ্যম, মানে পরিবহনের যে মাধ্যমে অনেক পরিবর্তন ঘটে গেছে। এবার আধুনিক পরিবহন ব্যবস্থার শ্রেণীবিভাগটা আমরা একটু দেখে নিই। প্রাথমিকভাবে পরিবহন ব্যবস্থার মধ্যে 5টি ভাগ আছে। 1 স্থলপথ, 2 জলপথ, 3 নম্বর আকাশপথ, 4 পাইপলাইন এবং 5 নম্বর হচ্ছে রজ্জুপথ বা রোপওয়ে। স্থলপথের মধ্যে দেখো দুটো ভাগ, সড়কপথ ও রেলপথ। জলপথের মধ্যে দেখো প্রাথমিকভাবে দুটো ভাগ আছে, অভ্যন্তরীণ এবং সামুদ্রিক। অভ্যন্তরীণ জলপথ আবার 3 ভাগে বিভক্ত, নদীপথ, খালপথ এবং হ্রদপথ। সামুদ্রিক জলপথের মধ্যে দুটো ভাগ, লাইনার আর ট্রাম। এবার আকাশপথে দেখো এখানেও কিন্তু দুটো ভাগ, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক। পাইপলাইন আর রজ্জুপথের মধ্যে কোনো ভাগ নেই, ও দুটো একটাই রয়েছে। এবারে আমরা স্থল পরিবহনের দিকটা দেখে নিই। স্থলপথে পরিবহন কি কি মাধ্যমে হয়? এটা হচ্ছে সড়কপথ আর রেলপথ। তো সড়কপথের যে ব্যাপারটা, সেটা হচ্ছে মূলত দুটো সড়কপথ আমরা বেশি দেখে থাকি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়কপথ, আর রাজ্য সড়কপথ। ন্যাশনাল হাইওয়ে কাকে বলে না, যেগুলোর দায়িত্ব, যেগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং সেগুলোর দৈর্ঘ্য অনেক বেশি হয়, সেইগুলো হচ্ছে জাতীয় সড়কপথ, ন্যাশনাল হাইওয়ে।
আর যেগুলো অন্তত একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যাচ্ছে বা রাজ্যের মধ্যেই বিভিন্ন স্থানে যে পথগুলো রয়েছে, মূলত এক স্থান থেকে অন্য স্থানে যায়, বিভিন্ন শিল্পকেন্দ্র বা বিভিন্ন শহরকে যুক্ত করে, তাদেরকে বলা হয় রাজ্য সড়ক পথ। এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত রাজ্যের। জাতীয় সড়ক পথগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব মূলত কতগুলো সংস্থার ওপর। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, বিআরডি। সড়ক পথের বিচারে ভারত বিশ্বে কিন্তু 2 নম্বর স্থানে আছে, প্রথম স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আমরা কতগুলি প্রধান প্রধান জাতীয় সড়ক পথ দেখব ভারতবর্ষের। NH-44 দৈর্ঘ্য 3745 কিলোমিটার, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা অবধি বিস্তৃত। NH-27 3507 কিলোমিটার দীর্ঘ, পোরবন্দর থেকে শিলচর পর্যন্ত। NH-7 2369 কিলোমিটার, বারাণসী থেকে কন্যাকুমারী অবধি বিস্তৃত। NH-6 1949 কিলোমিটার, এটা হাজিরা থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত। NH-5 1533 কিলোমিটার দীর্ঘ, কটক থেকে চেন্নাই পর্যন্ত বিস্তৃত। NH-15 1526 কিলোমিটার দীর্ঘ, পাঠানকোট থেকে সামাকখাইলি অবধি বিস্তৃত। NH-8 1428 কিলোমিটার দীর্ঘ, দিল্লি থেকে মুম্বাই অবধি বিস্তৃত। NH-17 1269 কিলোমিটার দীর্ঘ, পানভল থেকে কোচি পর্যন্ত বিস্তৃত। NH-4 1235 কিলোমিটার দীর্ঘ, থানে থেকে চেন্নাই অবধি বিস্তৃত। NH-3 1161 কিলোমিটার দীর্ঘ, আগ্রা থেকে মুম্বাই পর্যন্ত বিস্তৃত। NH-31 1125 কিলোমিটার দীর্ঘ, বারহাই থেকে গুয়াহাটি পর্যন্ত বিস্তৃত। NH-2 1465 কিলোমিটার দীর্ঘ, দিল্লি থেকে ডানকুনি অবধি বিস্তৃত। হীরক চতুর্ভুজ কাকে বলে সেটা একটু দেখে নিই। সম্প্রতি সড়কপথের সোনালী চতুর্ভুজের অনুসরণে ভারতের 4টি মেট্রো শহরকে মুম্বাই, দিল্লি, কলকাতা ও চেন্নাই অতি দ্রুতগামী পরিবহনের মাধ্যমে যুক্ত করার যে পরিকল্পনা করা হয়েছে, এর নাম রাখা হয়েছে হীরক চতুর্ভুজ। এবার দেখব সোনালী চতুর্ভুজ কাকে বলে। সোনালী চতুর্ভুজ প্রকল্পটি দেশের প্রধান প্রধান শিল্পকেন্দ্র, কৃষিকেন্দ্র, সংস্কৃতি কেন্দ্রকে সংযুক্ত করে নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে দেশের 4টি প্রধান শহর মুম্বাই, দিল্লি, চেন্নাই ও কলকাতাকে যুক্ত করা হয়েছে। এই প্রজেক্ট গ্রহণ করা হয় 2001 সালে, শেষ হয় 2012 সালে। এই প্রকল্পটি ভারতের বৃহত্তম ও পৃথিবীর 5ম বৃহত্তম। এর মোট দৈর্ঘ্য হল 5846 কিলোমিটার। এর আকৃতি চতুর্ভুজের ন্যায়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এটির কাজ সম্পূর্ণ হয়। সড়ক পরিবহনের গুরুত্বটা একটু দেখি। 1 নম্বর, সুলভ, দ্রুতগামী, আরামদায়ক ও নিরাপদ। 2, কম দূরত্বে দ্রুত যাতায়াত ও পণ্য পরিবহন করা সম্ভব। 3, প্রয়োজন মতো বিভিন্ন যানবাহনের মাধ্যমে পণ্য পরিবহন করা যায়। 4, দুর্গম অঞ্চলেও পণ্য পরিবহন করা সম্ভব। 5, সীমান্তবর্তী এলাকায় সামরিক বাহিনীর পরিবহনে সক্ষম। 6, ডোর টু ডোর পণ্য পরিবহনে সক্ষম। 7, প্রাকৃতিক বিপর্যয়ের সময় অধিক কার্যকরী। 8, কর্মসংস্থান তৈরি করে। এবার আসা যাক জলপথে। জলপথের ব্যাপারটা কেমন? জলপথ 2 ধরনের, একটা অভ্যন্তরীণ জলপথ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। এর অভ্যন্তরীণ জলপথ দেশের মধ্যে বিভিন্ন নদী, খাল, বড় হ্রদ, এর মধ্যে দিয়ে নৌ পরিবহন হয়ে থাকে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ জলপথ।
আর দেশের উপকূলীয় বন্দরের মাধ্যমে যখন বিদেশের সঙ্গে পণ্যদ্রব্য আদান প্রদান বা যাত্রী আদান প্রদান হয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক জলপথ। জলপথের বিচারে ভারত পৃথিবীতে সপ্তদশ স্থানে রয়েছে। ভারতের আভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্য হলো 14,500 কিলোমিটার, কিন্তু এর মাত্র 55% ব্যবহার করা হয়। বাকিটা অতটা ভালো ব্যবহার করা সম্ভব হয়নি। ভারতে মোট 6টি জাতীয় জলপথ আছে, সেগুলো আমরা এক নজরে দেখে নেব। ভারতে 6টি জাতীয় জলপথ রয়েছে। NW1 গঙ্গা, ভাগীরথী, হুগলি নদীর উপর গড়ে উঠেছে, 1620 কিলোমিটার দীর্ঘ, হলদিয়া থেকে এলাহাবাদ। NW2 ব্রহ্মপুত্র নদের উপর গড়ে উঠেছে, 891 কিলোমিটার দীর্ঘ, সাদিয়া থেকে ধুবড়ি অবধি বিস্তৃত। NW3 পশ্চিম উপকূল খালের উপর গড়ে উঠেছে, 205 কিলোমিটার দীর্ঘ, কোল্লাম থেকে কোট্টাপুরাম। NW4 গোদাবরী কৃষ্ণা খালের উপর গড়ে উঠেছে, 1095 কিলোমিটার দীর্ঘ, কাকিনাড়া থেকে পুদুচ্চেরি অবধি। NW5 ইস্ট কোস্ট খালের উপর গড়ে উঠেছে, 620 কিলোমিটার দীর্ঘ, তালচের থেকে ধামরা অবধি বিস্তৃত। NW6 বরাকর নদীর উপর গড়ে উঠেছে, 121 কিলোমিটার দীর্ঘ, লাখিপুর থেকে ভাঙ্গা অবধি বিস্তৃত। তো জলপথের মাধ্যমে প্রধান সেগুলো একটুখানি বলে, যেমন কেরালার ব্যাকওয়াটার্স বা কয়াল অঞ্চলতে কিন্তু জলপথে প্রচুর মাল পরিবহন হয়। গঙ্গার যেটুকুনি অংশ নামবো সেখানেও কিন্তু জলপথে প্রচুর পণ্যদ্রব্য এবং যাত্রী আগের থেকে অনেক কম আদান প্রদান হয়ে থাকে। আন্তর্জাতিক জলপথের ক্ষেত্রে বলা যেতে পারে ভারতের উপকূলরেখা থেকে 40 নটিক্যাল মাইল পর্যন্ত যে এলাকা, সেই পর্যন্ত হচ্ছে ভারতের আন্তর্জাতিক জলপথের অন্তর্গত। ভারতে 13টা প্রধান সামুদ্রিক বন্দর রয়েছে, যেগুলো আমরা একটু দেখে নেব। এবার আমরা ভারতের কতগুলি প্রধান প্রধান বন্দরকে দেখে নেব। পশ্চিম উপকূলের প্রথমে দেখব যে পশ্চিম উপকূলের বন্দর কান্দালা, এটা গুজরাট রাজ্যে অবস্থিত। এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে করমুক্ত বন্দর। মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত, ভারতের বৃহত্তম বন্দর, একে ভারতের প্রবেশদ্বার বলা হয়। নবসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, এটাও মহারাষ্ট্রে অবস্থিত, এটা হচ্ছে ভারতের একমাত্র হাইটেক বন্দর। মার্মাগাঁও গোয়ায় অবস্থিত, লোহা বা লৌহ আকরিক রপ্তানির জন্য বিখ্যাত। নিউ ব্যাঙ্গালোর, এটা কর্ণাটকে অবস্থিত, কফি রপ্তানির জন্য বিখ্যাত। কোচি কেরালায় অবস্থিত, একে আরব সাগরের বন্দর বলা হয়। এবার পূর্ব উপকূলের কটি বন্দরকে দেখি। কলকাতা হলদিয়া বন্দর পশ্চিমবঙ্গে অবস্থিত, পূর্ব ভারতের বৃহত্তম নদী বন্দর। পারাদ্বীপ ওড়িশায় অবস্থিত, গভীর সমুদ্র বন্দর। বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশে অবস্থিত, স্বাভাবিক প্রত্যাশায় যুক্ত বন্দর। এন্নোর তামিলনাড়ুতে অবস্থিত, এটা একটা নতুন নির্মিত বন্দর, নবনির্মিত বন্দর। চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত, দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর। তুতিকোরিন, এটাও তামিলনাড়ুতে অবস্থিত, গভীর সামুদ্রিক বন্দর। পোর্ট ব্লেয়ার আন্দামানে অবস্থিত, 2010 সালে এটা প্রধান বন্দর হয়। জলপথের গুরুত্বটা এবার আমরা দেখে নিই। একসঙ্গে বিপুল পরিমাণ পণ্য পরিবহন করা যায়। 2 সর্বাধিক সুলভ পরিবহন ব্যবস্থা। 3 যানজটের সম্ভাবনা নেই বললেই চলে। 4 আন্তর্জাতিক বাণিজ্য মূলত জলপথের মাধ্যমেই হয়। 5 বন্দর অঞ্চলে শিল্পের বিকাশ ঘটে। এবার আসা যাক আকাশপথ। আকাশপথ বর্তমান সভ্যতার একটা বিশাল জায়গা দখল করে আছে। এই আকাশপথ মানুষ সভ্যতাকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দিয়েছে। অত্যন্ত দ্রুত পরিবহন ব্যবস্থা, যদিও আকাশপথের মধ্যে খুব বেশি পরিমাণে পণ্য বহন করা যায় না, কিন্তু তার সত্ত্বেও আকাশপথ একটা বড় ভূমিকা নিয়েছে, বিশেষ করে যাত্রী পরিবহন। ভারতে 10টা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, যেমন দিল্লিতে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মুম্বাইয়ে ছত্রপতি শিবাজি বিমানবন্দর,
বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর, চেন্নাই আন্না আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর, আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর, অমৃতসরে রাজা শানসি আন্তর্জাতিক বিমানবন্দর, তিরুবনন্তপুরমে ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর, গোয়ায় গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর, এগুলো সব আন্তর্জাতিক বিমানবন্দর। এবার জাতীয় বিমানবন্দর অন্তর্দেশীয়, এগুলো কলকাতা থেকেও আন্তর্দেশীয় বিমান চলাচল করে। তার মানে আন্তর্জাতিক বিমানগুলোতে বিমানবন্দরগুলিকে আন্তর্দেশীয় বিমান ওঠানামা করবে না? নিশ্চয়ই করে। এবার অন্তর্দেশীয় বিমানবন্দর কোনগুলো, একটু কয়েকটা দাম একটু জেনে নেওয়া যাক। যেমন কান্দালা রয়েছে, যোধপুর বিমানবন্দর রয়েছে, দেরাদুনে বিমানবন্দর আছে, মাদুরাই বিমানবন্দর আছে, জম্মু কাশ্মীর বিমানবন্দর আছে। এগুলো সব হচ্ছে অন্তর্দেশীয় বিমানবন্দর। এবার আকাশপথ পরিবহনের গুরুত্বটা একটু দেখে নিই। 1. অতি দ্রুত পরিবহন ব্যবস্থা। 2. আন্তঃমহাদেশীয় যাত্রী পরিবহনে অপরিহার্য। 3. আপৎকালীন অবস্থায় কার্যকরী ভূমিকা নেয়। 4. দুর্গম অঞ্চলের সাথে যোগাযোগে উপযোগী। 5. দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানো যায়। তোমাদের সামনে যে মানচিত্রটা এখন রয়েছে, সেখানে ভারতবর্ষের 4টি ম্যাপ আছে। প্রথমটিতে জাতীয় রাজপথগুলি দেখানো হয়েছে, দ্বিতীয়টিতে জাতীয় জলপথকে দেখানো হয়েছে, তৃতীয়টিতে প্রধান প্রধান রেলপথগুলিকে দেখানো হয়েছে, চতুর্থটিতে প্রধান প্রধান বিমানপথ ও বিমানবন্দরগুলোকে দেখানো হয়েছে। এবার আসা যাক রোপওয়ে। রোপওয়েটা কি? রজ্জু পথ, মানে স্টিলের দড়ির সাহায্যে বড় বড় পিলার নির্মাণ করে দুর্গম অঞ্চলেতে যে পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে বলা হয় রোপওয়ে। এই রোপওয়ে যেগুলো পর্যটন স্থল আছে, যেমন রাজগীর রয়েছে বা দার্জিলিংয়ে আছে, আরও কোনো কোনো জায়গা রয়েছে যেগুলো পর্যটকদের আনন্দ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও কিন্তু খনি অঞ্চলেতে খনিজ মাল পরিবহনের ক্ষেত্রে এই রোপওয়ে কিন্তু প্রচলন আছে। এবার আমরা রোপওয়ে বা রজ্জুপথের গুরুত্ব কয়েকটি দেখে নিই। 1. পাহাড়ি ও খনি অঞ্চলে কার্যকরী ভূমিকা নেয়। 2. পাহাড়ি অঞ্চলে পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 3. খনির ভেতর থেকে খনিজ দ্রব্য তুলে আনতে কাজে লাগে। 4. সস্তা ও দ্রুত পরিবহন ব্যবস্থা। এবার আসা যাক পাইপলাইন। পাইপলাইনটা কি না, বিশাল বিশাল পাইপের সাহায্যে এক দেশ থেকে আরেক দেশে বা দেশের মধ্যে মূলত তরল ও গ্যাসীয় জিনিস, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল যে পরিবহন করা হয় তাকেই কিন্তু বলছে পাইপলাইন। পাইপলাইনের মাধ্যমে মূলত এটা হয়। পাইপলাইনের মাধ্যমে আরেকটা যেটা হয় সেটা তো সবাই জানে, সেটা হচ্ছে জল। জলের আরেক নাম জীবন। এই পাইপলাইন ছাড়া জল নিয়ে যাওয়া সম্ভব না। পাইপলাইন, জলের পাইপলাইন মূলত মাটির নিচ দিয়ে যায়। তবে এই যে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের যে পাইপলাইন, এটা মাটির উপর দিয়ে যায়, কারণ তাতে মেনটেনেন্সের সুবিধা হয়। এবার পাইপলাইন পরিবহনের গুরুত্বটা একটু দেখে নেব। 1. পাইপলাইনের মাধ্যমে অনেক বেশি পরিমাণ দ্রব্য সহজেই পরিবহন করা যায়। 2. সস্তা ও নিরাপদ পরিবহন। 3. প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যায়। 4. তরল ও গ্যাসীয় পদার্থ পরিবহনের শ্রেষ্ঠ মাধ্যম। 5. যে কোনো ভূপ্রাকৃতিক অঞ্চলে গড়ে তোলা যায়। এবার আসলে পাতাল রেল প্রশ্ন। পাতাল রেল তো আমরা জানি সবাই যে কলকাতাতে এই সর্বপ্রথম এই ভূগর্ভস্থ রেলপথ যে পাতাল রেল চালু হয়েছিল। তার পরবর্তীকালে কলকাতা ছাড়া আরও 7খানা বড় শহরে, যেমন দিল্লি, ব্যাঙ্গালোর, এইসব জায়গায় পাতাল রেল চালু হয়েছে। এই পাতাল রেলের সুযোগ সুবিধা নতুন করে কিছু বলা নেই, তাও আমরা একবার দেখে নেবো যে কী কী সুযোগ সুবিধা হতে পারে। এবার পাতাল রেলের গুরুত্ব, মানে ভূগর্ভস্থ রেলপথের গুরুত্বটা একটু দেখব। 1. অত্যন্ত দ্রুত যাতায়াত করা যায়। 2. যানজটের সমস্যা নেই। 3. প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তীকালে খরচ কম। 4. যাত্রী ও পণ্য উভয়ই পরিবহন করা যায়। আধুনিক যোগাযোগ ব্যবস্থা। আধুনিক যোগাযোগ ব্যবস্থাটা কি? এটা হচ্ছে মূলত ইন্টারনেট নির্ভর। অর্থাৎ একটা সময় ছিল টেলিগ্রাম। সে টেলিগ্রাফে সেই টরে টক্কা
যেগুলো মর্স কোড বলতো, সেই কোড ডিকোড করে খবরটা পাওয়া যেত, এবং সেই সব যুগ অতীত হয়ে গেছে। টেলিফোন আছে, যেগুলো ল্যান্ডলাইন টেলিফোন, সেসবগুলো আধুনিকের মধ্যেই পড়ে। সর্বাধুনিক যেটা হচ্ছে যে ইন্টারনেট ব্যবস্থায় কাজে লাগিয়ে আজকে বিপ্লব হয়ে গেছে। বিভিন্ন এখন কোনো মানুষের হাতে যে মোবাইল ফোন থাকে, এটা হচ্ছে একটা বিশাল বড় মাধ্যম। মোবাইল ফোন তো এখন একটু মূলত ইন্টারনেট নির্ভর, সে কলও হচ্ছে ইন্টারনেট মারফত। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করছি, যেটার মাধ্যমে মানে শুধু তো মানুষ পরিবহন, এখানে মানুষ পরিবহনে মানে খবর আদান প্রদান যেমন হয়, টাকা পয়সার লেনদেনও কিন্তু ইন্টারনেটের মাধ্যমেই হয়ে যাচ্ছে। এটা একটা বিরাট যোগাযোগের মাধ্যম এখন। এটা যে মোবাইল রয়েছে, ইমেল আছে, এছাড়া বিভিন্ন সামাজিক মাধ্যমের মাধ্যমে মানুষ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। এটা হচ্ছে সর্বাধুনিক। ছাত্রছাত্রীর এই প্রদত্ত চার্টটিতে স্থলপথ, জলপথ এবং আকাশপথের তুলনা দেখানো হয়েছে, একটু দেখে নাও। এবার এই পাঠ থেকে তোমরা কি শিখলে, অর্থাৎ কাম্য শিক্ষণ সামর্থ্য কি হলো বা লার্নিং আউটকাম কি কি, সেটা একটু দেখে নেওয়া যাক। এক, পরিবহন কাকে বলে ও পরিবহনের গুরুত্ব লিখতে পারবে। দুই, পরিবহনের মাধ্যমগুলি লিখতে পারবে। তিন, সকল ধরনের পরিবহনের গুরুত্ব পৃথক পৃথক করে লিখতে পারবে। চার, সড়কপথ, জলপথ ও আকাশপথের তুলনা করতে পারবে। পাঁচ, সড়কপথ, রেলপথ, বন্দর, পাইপলাইন, রোপওয়ে সম্বন্ধে লিখতে পারবে। ছয়, আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেমন ইন্টারনেট, ইমেল, মোবাইল ফোন সম্বন্ধে লিখতে পারবে। ছাত্রছাত্রীরা এবার তোমাদের বাড়ির কাজ বা হোম অ্যাসাইনমেন্ট নেবার পালা। আমি প্রথমে কিছু 2 নম্বরের প্রশ্ন বলবো, তারপরে কিছু 5 নম্বরের প্রশ্ন দেবো, সেগুলো তোমরা এই ভিডিও দেখে তৈরি করে নেবে। প্রথমে 2 নম্বরগুলো বলছি। কোশ্চেন নম্বর 1, পরিবহন কাকে বলে? ডিফাইন ট্রান্সপোর্ট। কোয়েশ্চেন নাম্বার 2, পূর্ব উপকূলের দুটি প্রধান বন্দরের নাম লেখো। নেম 2 মেইন পোর্টস অফ দ্য ইস্ট কোস্ট। কোয়েশ্চেন নাম্বার 3, রোপওয়ে দুটি গুরুত্ব লেখো। গিভ 2 ইম্পর্টেন্সেস অফ রোপওয়ে। কোয়েশ্চেন নাম্বার 4, ভারতের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম লেখো। নেম 2 ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস অফ ইন্ডিয়া। কোয়েশ্চেন নাম্বার 5, পাইপলাইনের দুটি গুরুত্ব লেখো। গিভ 2 ইম্পর্টেন্সেস অফ পাইপলাইন্স। এবার 5 নম্বরের প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, পরিবহনের গুরুত্বগুলি লেখো। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্সেস অফ ট্রান্সপোর্ট। কোয়েশ্চেন নাম্বার 2, আধুনিক যোগাযোগ ব্যবস্থা সম্বন্ধে লেখো। রাইট অ্যাবাউট মডার্ন কমিউনিকেশন সিস্টেমস। কোয়েশ্চেন নাম্বার 3, স্থলপথ, জলপথ ও আকাশপথ পরিবহনের তুলনা করো। কম্পেয়ার অ্যামং রোডওয়েজ, ওয়াটারওয়েজ অ্যান্ড এয়ারওয়েজ। কোয়েশ্চেন নাম্বার 4, হীরক চতুর্ভুজ ও সোনালী চতুর্ভুজ সম্বন্ধে লেখো। রাইট অ্যাবাউট গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল অ্যান্ড ডায়মন্ড কোয়াড্রিল্যাটেরাল। কোয়েশ্চেন নাম্বার 5, পরিবহন ব্যবস্থার শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও। রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ ট্রান্সপোর্টস। গিভ এক্সাম্পল। ছাত্রছাত্রীরা তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।